উপস্থিত হয়েছি মেষ লগ্ন ও মেষ রাশির জাতকের জন্য রাহুর প্রভাবকে নিয়ে আলোচনা করার জন্য। মেষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে রাহু কীরকম প্রভাব দেবে, আজকের আলোচনা সেই নিয়ে। রাহু রাহু কীরকম? তো রাহু হচ্ছে বক্রী, পাপ গ্রহ, সর্বদা পাপ প্রভাব উৎপন্ন করে। কথায় বলে মেষ লগ্নের জাতকের জন্য রাহু সর্বদা কষ্টদায়ী হয়। রাহু সম্বন্ধিত অনেক তথ্য আপনারা অনেকেই শুনে থাকবেন, আপনারা জানেন, কিন্তু আজকের এই ভিডিওতে বিশেষ রূপে মেষ লগ্ন ও মেষ রাশির জাতকের জন্য রাহু সম্বন্ধিত কিছু এমন কথা বা কিছু এমন তথ্য আপনাদের বলবো, যা জেনে রাহু সম্বন্ধিত ভ্রম, রাহু সম্বন্ধিত ভয় মন থেকে চলে যাবে। জ্যোতিষশাস্ত্রে রাহুকে শনিবধ বলা হয়, ছায়া গ্রহ, ছায়া যা প্রকাশবিহীন হয়। শনির কাছে সূর্যের যে রশ্মি তা খুব কম পরিমাণে পৌঁছয়, এই কারণে শনিকে অভাবের সূচক মানা হয়। আর সেই অভাব ও বিচ্ছেদাত্মক স্থিতিতে রাহু সর্বোচ্চ শিখরে আছে। কিন্তু এই রাহু সবকিছু আকস্মিক প্রদান করে থাকে ও সব থেকে বেশি প্রদান করে থাকে। খালি কিছু শর্ত দেখে নিতে হবে। একটা কথা বলে রাখি, এই যে ভিডিও, এটা শুধুমাত্র মেষ লগ্নের জন্য নয়, মেষ রাশির জন্যও প্রযোজ্য। আপনার কুণ্ডলিতে যদি চন্দ্রমা 1 নম্বরে হয় তাহলে আপনি মেষ রাশির, আর যাদের কুণ্ডলী 1 নম্বর দিয়ে শুরু হচ্ছে তারা তো আছেনই, অর্থাৎ মেষ লগ্ন ও মেষ রাশি উভয়ের ক্ষেত্রেই রাহুর এই ফলাফল প্রযোজ্য। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মেষ লগ্নের জাতকেরা সচরাচর রাগী স্বভাবের, চিড়চিড়ানি স্বভাবের, জেদি হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার পক্ষে হয়। রাগ এদের যত তাড়াতাড়ি আসে ঠিক তত তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। মেহনতি হয় ও বুদ্ধিমান হয়। উচ্চমানের বন্ধু এদের বলা যেতে পারে। এদের জীবনকালে আকস্মিক ঘটনা খুব ঘটে, সমস্যা আসতে থাকে যেতে থাকে। আর রাহু তো সমস্যার বিশেষ কারক হয়। রাহুকে বৃষলগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর বা কুম্ভ লগ্নে শ্রেষ্ঠ ফল প্রদানকারী বলা হয়। কিন্তু বাস্তবে রাহুকে কোনো লগ্নেই শ্রেষ্ঠ ফল প্রদানকারী বলা যায় না, বা কোনো লগ্নেই খারাপ ফল প্রদানকারী বলা যায় না। যদি এটাই হয় তাহলে রাহুর ক্ষেত্রে কোন তথ্যকে সঠিক ধরা হবে? রাহুর প্রভাবকে জানতে গেলে, রাহুর ফলকে জানতে গেলে একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা কি? যখন আমি অন্যান্য গ্রহদের চর্চা করেছি তখন বলেছি যে গ্রহ যে ভাবে বসেছে সেই ভাবের অধিপতির সাথে তৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না। আজ এটা বলবো না। আজ বলবো যে রাহু যে ভাবে বসেছে সেই ভাবের অধিপতি কোন ঘরে বা ভাবে বসেছে। সেই ভাবের অধিপতি যদি বলবান অবস্থায় হয়, বা রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি হয়, বা যে ভাবে রাহু বসেছে সেই ভাবের অধিপতির উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি হয়, তাহলে নিঃসন্দেহে রাহু আপনাকে শ্রেষ্ঠ ফল প্রদান করবে, আপনার লগ্ন বা রাশি যেটাই হোক না কেন। রাহু সম্বন্ধিত কিছু তথ্য আমরা পূর্বেই জেনে নিই। রাহুর নিজস্ব একটা মূল স্বভাব আছে। প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা মূল স্বভাব থাকে, যে স্বভাব সে কখনোই ছাড়ে না। আর রাহুরও একটা নিজস্ব স্বভাব রয়েছে, যা সে দশা অন্তর্দশায় অবশ্যই প্রদান করে থাকে। আর সেটা কি? সেটা হচ্ছে মানুষের বুদ্ধিকে ভ্রমিত করে দেওয়া, বুদ্ধিবিহীন করে দেয়। কি করব কিছুই বুঝতে পারা যায় না, এরকম স্থিতি তৈরি করে। কারণ রাহুর দশা অন্তর্দশায়
সম্পূর্ণ হওয়া কাজ শেষে গিয়ে আটকে যায়, বিগড়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে ভয়, প্রত্যেকটা জায়গায় শত্রু দাঁড়িয়ে, মৃত্যুতুল্য কষ্ট, রোগ বা ব্যাধি, কোনো নিজের কেউ বিয়োগ হলো, ধনহানি, ধোঁকা দিয়ে কেউ মেরে দিল, রাহুর মহাদশায় জীবিত থাকাও সংশয় তৈরি করে। এগুলোই রাহুর মূল স্বভাব বা মূল ধর্ম। নিজের এই স্বভাবগুলো রাহু কখনোই ছাড়বে না, তা সে যে কোনো লগ্ন, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন। কিন্তু এছাড়াও রাহুর আর একটা মূল স্বভাব আছে, তা হলো রাহু আকস্মিকতার কারক। আর রাহু যখন দেয় তখন ছাপ্পর ফাড়কে দেয়, আকস্মিকভাবে দেয়। এবার জানা যাক মেষলগ্নের 12টা ঘরে বসে রাহু কীরকম প্রভাব দেবে। মেষ লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে রাহু কীরকম ফল দেবে। আজ আমরা এটা দেখব না যে মেষ রাশিতে বসে রাহু মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা বা শত্রুতা করছে কিনা। আমাদের এটা দেখতে হবে যে মঙ্গল কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বাড়াচ্ছে কিনা। লগ্নতে বসেছে রাহু, তো তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, যেমন দেবগুরু বৃহস্পতি বা শুক্র। এই সমস্ত গ্রহের দৃষ্টি আছে কি নেই। মেষ লগ্ন, এই লগ্নের জাতক জেদি, রাগী, চিড়চিড়ানি স্বভাবের হয়, কারণ পরাক্রম এদের মধ্যে অন্যান্য লগ্নের অপেক্ষা অনেক বেশি হয়, তা সে লগ্ন হোক বা রাশি। রাহু লগ্নে বসে কোনো শ্রেষ্ঠ ফল প্রদাতা হয় না। তো সেই অবস্থায় যখন রাহু লগ্নে বসবে আর মঙ্গল যদি কেন্দ্রের ঘরে হয় বা মঙ্গল যদি লগ্নেই বসে, সেক্ষেত্রে আমরা জানি যে এটা অঙ্গারক যোগ নির্মাণ করবে। নিঃসন্দেহে এটা অঙ্গারক যোগ হবে। কিন্তু রাহু ও মঙ্গল একসাথে হওয়ার কারণে মঙ্গল এখানে নিজের রাশিতে বসে রুচক নামের রাজযোগ নির্মাণ করবে। রাহু সঙ্গে বসে মঙ্গলের স্বভাব ধারণ করবে আর মঙ্গলের মতোই ফল প্রদান করবে। কুণ্ডলীর দ্বিতীয় ভাবের ব্যয় ভাব হয় লগ্ন, অর্থাৎ ধনের এটা ব্যয় হয়। তো লগ্নগত এই রাহু জাতককে জীবনকালে খুব আকস্মিক ধন প্রদান করবে। জাতক নিজের উপর খুব অর্থ খরচ করা ব্যক্তি হবে, তা সে পৈতৃক সম্পত্তি রূপে প্রাপ্ত ধন হোক বা অন্য কোথাও থেকে ধন প্রাপ্ত হোক, জাতকের কাছে ধন তো হবে। কিন্তু অন্যভাবে বিচার করলে যদি এই মঙ্গল কুণ্ডলীর ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে গিয়ে বসে, তাহলে সেই অবস্থায় কি হবে। সেই অবস্থায় এই রাহু কষ্টদায়ী হয়ে যাবে। মেষলগ্ন বা রাশির ক্ষেত্রে এই রাহু সমস্যা উৎপন্ন করবে। লগ্নে বসা রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে আপনি আপনার ব্যবহারের কারণে, নিজের চিড়চিড়ানি স্বভাবের কারণে জাতক নিজের শ্রেষ্ঠতা সমাজের কাছে তুলে ধরতে পারবে না। সর্বগুণ সম্পন্ন হওয়া সত্ত্বেও জাতক শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করতে পারবে না। এখানে আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রাহুর অংশবলকে দেখতে হবে। যদি রাহু কমজোর অংশবল হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অংশবলে বলি হলে কষ্ট ততটাই। আর অংশবল থাকলে, শুভ গ্রহের দৃষ্টি থাকলে, মঙ্গল বলাবলের সাথে থাকলে, সেক্ষেত্রে অত্যন্ত শ্রেষ্ঠ ফল প্রদানকারী হবে আপনার জন্য এই রাহু। আর রাহুর মূল যে স্বভাব, অর্থাৎ চিড়চিড়ানি স্বভাব দেওয়া, সমস্যা দেওয়া, তা দেবে, কিন্তু আকস্মিক ধন দেবে। জীবনকালে আকস্মিক আপনার উত্থান করাবে, উন্নতির চরম শিখায় পৌঁছে দেবে, যা কেউ কল্পনা করতে পারেনি বা যার কল্পনা আপনি নিজেও করতে পারেননি, সেই জায়গায় পৌঁছে দেবে। এখানে বসা রাহু নিজের পঞ্চম দৃষ্টিতে পঞ্চম ঘরকে, সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে আর নবম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্য ঘরকে দেখবে। মঙ্গল যদি ভালোভাবে বসে, অর্থাৎ কেন্দ্রতে বা ত্রিকোণে, অথবা লগ্নগত রাহুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়লে সমস্যা সামান্য হলেও কম হবে। শিক্ষার ক্ষেত্রে সমস্যা দেবে। কীরকম সমস্যা? তো বিচ্ছেদ করাবে। জ্ঞান তো থাকবে,
কিন্তু পড়াশোনাকে বাধিত করবে। শিক্ষাকালে আপনার সমস্যা উৎপন্ন করবে। শিক্ষা পূর্ণ করাতে আপনার সমস্যা হবে। সন্তান প্রাপ্তিতে বাধা বা গর্ভপাতের সমস্যা উৎপন্ন করবে। কিন্তু মঙ্গল বলাবলের সাথে থাকলে, রাহুর উপর শুভ গ্রহের দৃষ্টি থাকলে তো যতগুলো খারাপ প্রভাব আমি বললাম, এসব প্রভাবে কমতি হবে, যা জাতকের জন্য ভালো। সপ্তমভাবে রাহুর দৃষ্টি বিচ্ছেদাত্মক হয়, দাম্পত্য জীবনে কলহ উৎপন্ন করে, জীবন সঙ্গিনীর সাথে মতভেদ, খুব কমজোর হলে, কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়লে আর তার উপর যদি শনির দৃষ্টি পড়ে যায়, তাহলে দাম্পত্য জীবনকে সম্পূর্ণ খারাপ করার কাজ করবে। আর ভাগ্যভাবে দৃষ্টি পিতার সুখে কমতি করবে। যাত্রা জাতককে তো করাবে, কিন্তু যাত্রা কষ্টদায়ী হবে। ভাগ্যর সাহায্য জাতক পাবে না। মনে রাখবেন, খারাপ প্রভাব তখন যখন মঙ্গল কমজোর হবে, যখন মঙ্গলের উপর অথবা রাহুর উপর শুভ গ্রহের দৃষ্টি হবে না তখন। যদি মঙ্গলের উপর আর রাহুর উপর শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তো এই সমস্ত খারাপ প্রভাব কম হয়ে যাবে। আর সেই অবস্থায় জাতক এই ভাব সম্বন্ধিত ও যেখানে যেখানে রাহুর দৃষ্টি পড়ছে সেই ভাব সম্বন্ধিত শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবে। মেষ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? বৃষ রাশিতে রাহু এসে বসলে ধনভাবে এসে বসবে। জ্যোতিষশাস্ত্রে কারুর কারুর মতে রাহু বৃষ রাশিতে উচ্চের হয়, আবার কারোর কারোর মতে মিথুন রাশিতে উচ্চের হয়। বৃষ রাশিতে রাহু যদি উচ্চের হয়, তাহলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা। আর তার উপর শুক্র যদি কোনো ভালোভাবে বসে যায়, তাহলে জেনে রাখুন, ধন আগমন জীবনকালে যেন তেন প্রকারে হতে থাকবে। ধন আগমনের স্থিতি সবসময় থাকবে। জীবনকালে ধনের কমতি কখনো হবে না, তা সে পৈতৃক সম্পত্তি থেকে হোক বা লটারি সাট্টা জুয়া থেকে হোক, রাহু ধনাগমন খুব করাবে। এখানে বসা রাহুর দৃষ্টি ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে। যদি শুক্র বলাবলের সাথে হয়, যদি এইভাবে শুভ গ্রহের কোনো দৃষ্টি হয়, অর্থাৎ এইভাবে বসা রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি হয়, বা শুক্রের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি হয়, আর শুক্র যদি কোনো ভালোভাবে অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, তাহলে লিখে রাখুন, ধনাগমন জীবনকালে হতেই থাকবে, খুব হবে। নিজের বাণীর উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কটু বাণী বলবেন না, কারণ কটু বাণী বললে আপনি আপনার নিজের ক্ষতি করবেন। ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি জীবনকালে রোগ ঋণ শত্রু খুব হবে, কিন্তু কোনো ক্ষতি আপনার করতে পারবে না। রাহুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে চোট আঘাত অ্যাক্সিডেন্টের স্থিতি তৈরি করবে। কিন্তু শুক্র যদি বলবান হয়, সেক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হবে না। রাহুর নবম দৃষ্টি দশম ঘরে পড়বে, কার্যক্ষেত্রের ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে কিছু সমস্যা আসবে, কিন্তু প্রত্যেকটা কাজ আপনার হতে থাকবে আপনার জোগাড় করার ক্ষমতার জন্য, আপনার বুদ্ধিমত্তার জন্য। কিন্তু এইভাবে যদি শুভ গ্রহের জায়গায় বিচ্ছেদাত্মক পাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, যেমন শনির দৃষ্টি পড়ে গেলে সেই অবস্থায়, অথবা শুক্র যদি কমজোর হয়ে যায়, শুক্র যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে গিয়ে বসে, শুক্র যদি দ্বাদশ ঘরে ভালো রেজাল্ট করে, কিন্তু তা সত্ত্বেও রাহুর প্রভাবের জন্য সেটাকে ভালো বলা যাবে না, তো সেই অবস্থায় দ্বিতীয় ঘর থেকে খাদ্যাভ্যাস এর বিচার করা হয়। আর শুক্র যদি দ্বাদশ ঘরে উচ্চের হয়েও বসে, তাহলেও রাহু কষ্টপ্রদাতা হবে। কি করে? জাতকের নেশা লেগে যাবে ভোগের। অনিয়মিত হানিকারক খাদ্যাভ্যাস ও নেশার কারণে জাতক ধনের দিক থেকে বরবাদ হবে, তার সাথে সাথে রোগও হবে। আর নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। রাহুর বলাবলকে দেখুন কত অংশে আছে। যত পাওয়ারফুল হবে সেই হিসাবে ধনাগমন করাবে। মেষ লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে রাহু কিরকম ফল দেবে?
তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে রাহুকে কারক মানা হয়। কিছু মতে রাহু এখানে মূল ত্রিকোণ, আবার কিছু মতে রাহু এখানে উচ্চের হয়। আমরা এখানে এটা দেখব না যে বুধের রাশিতে বসে রাহু এখানে বুধের সাথে তৎকালিক মিত্রতা বানাচ্ছে কি না। এখানে দেখতে হবে যে বুধ কোথায় বসেছে। বুধ যদি রাহুর সাথে বসে যায় তাহলে খুবই শ্রেষ্ঠ। আর বুধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, যদিও এই লগ্নে বুধকে সর্বথা কারক মানা হয় না, কিন্তু তা সত্ত্বেও বুধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে তাহলে সেই অবস্থায় আপনার রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদানকারী হবে। মনে রাখবেন, রাহুর ফল যখনই দেখবেন তো যেভাবে রাহু বসেছে, যে রাশিতে রাহু বসেছে, সেই রাশির রাশিপতি কোথায় বসেছে এটা খেয়াল করতে হবে। তো এখানে বসে রাহু ছোট ভাই বোনের সাথে সম্পর্ককে ভালো করাবে। আপনার পরাক্রমের দ্বারা আপনার প্রত্যেকটা কাজকে সম্পন্ন করা, অর্থাৎ আপনি আপনার পরাক্রমের দ্বারা জীবনে সব সুখ অর্জন করবেন। কিন্তু বুধ যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সাথে সম্বন্ধ বানায়, আর এইভাবে যদি বিচ্ছেদাত্মক শনির দৃষ্টি পড়ে বা সূর্যের দৃষ্টি পড়ে, বুধ পীড়িত হয়ে গেলে, বুধের উপর শনির দৃষ্টি পড়ে গেলে, তো সেই অবস্থায় কি হবে? সেই অবস্থায় ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ, যাকে আপনি সহযোগিতা করবেন তার সাথেও সম্পর্ক খারাপ। সময় এলে সে আপনার খারাপ করবে, ক্ষতি করবে, আপনার সহযোগী হবে না। কিন্তু বুধ যদি ভালো স্থিতিতে বসে, বুধের উপর শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা তৃতীয় ঘরে শুভ গ্রহের দৃষ্টি হয়, তাহলে ছোট ভাই বোন হোক বা পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন হোক, যারাই আপনার সাথে যুক্ত হবে তারা যেমন আপনার থেকে সহযোগিতা পাবে, আর ঠিক তেমনই দরকার পড়লে আপনিও তাদের থেকে সহযোগিতা পাবেন। পরাক্রমের দ্বারা রাহু আপনাকে সবকিছু প্রদান করবে। রাহুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। যদি রাহু পীড়িত না হয়, সেই অবস্থায় পীড়িতর অর্থ খেয়াল রাখবেন যে বুধ ভালো স্থিতিতে হতে হবে। বুধ যদি ভালো স্থিতিতে হয় তাহলে দাম্পত্য জীবনে, যা রাহুর মূল স্বভাব, অর্থাৎ মতভেদের স্থিতি তো তৈরি করবে কিন্তু দাম্পত্য জীবনকে ভেঙে দেবার কাজ করবে না। রাহুর স্বভাবকে জানতে গেলে এটা জানতে হবে যে রাহু হচ্ছে বিচ্ছেদাত্মক গ্রহ। রাহুর জন্য একটাই পরিভাষা হয় যে সেটা ভেঙে দেওয়া, অর্থাৎ দাম্পত্যকে ভেঙে দেবে। কিন্তু বুধ যদি ভালো স্থিতিতে বসে, অর্থাৎ যে ভাবে বসেছে সেই ভাবের অধিপতি যদি ভালো স্থিতিতে থাকে, সেক্ষেত্রে সর্বদা বিচ্ছেদ করাবে না। কিছু সমস্যা উৎপন্ন করবে কিন্তু নিজের ভালো ফলও আপনাকে দেবে। শুধুমাত্র খারাপ ফলের জন্য রাহুকে জানলে হবে না। এখানে বসে রাহু ভাগ্যভাবে দৃষ্টি দেবে। কিছু সমস্যা তো অবশ্যই উৎপন্ন করবে, পিতার সুখে কমতি করবে, যাত্রা কষ্টকারী করাবে, ভাগ্যতে সমস্যা হবে, কিন্তু শেষে গিয়ে সমস্ত কাজই আপনার হবে। কারণ রাহু শনিবৎ, বিলম্বতে দেবে কিন্তু দেবে অবশ্যই। রাহুর নবম দৃষ্টি একাদশ ঘরে বা লাভ ঘরে পড়বে। জাতক নিজের প্রচেষ্টার দ্বারা সবকিছু প্রাপ্ত করবে। এমনিতেও এখানে অর্থাৎ একাদশ ঘরে প্রত্যেকটা গ্রহ, বিশেষ করে পাপ গ্রহ, ভালো ফল দিয়ে থাকে। লাভের অনেক রাস্তা জীবনকালে আসবে। জাতক আয়ের জন্য অনেক ধরনের রাস্তা অ্যাপ্লাই করবে, বিভিন্ন ধরনের বুদ্ধি ব্যবহার করবে এবং অনেক ধন উপার্জন করবে জীবনে। মেষ লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে চতুর্থ ঘর কর্কট রাশির, যার অধিপতি চন্দ্রমা। রাহু চন্দ্রমাকে নিজের মিত্র মানে না, কিন্তু রাহু ছায়া গ্রহ। ছায়া না কারোর মিত্র, না কারোর সম্পূর্ণ শত্রু। আমাদের দেখতে হবে যে চতুর্থ ঘরের ভাবপতি কোথায় বসেছে, যে ভাবে বসেছে সেখানে কি কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ছে, বা চতুর্থ ঘরে বসা
রাহুর উপর কি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে? যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে তো কষ্টের রূপে এই ভাবকে ধরলে হবে না। এই ভাব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু যদি চন্দ্রমা পীড়িত অবস্থায় পাওয়া যায়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে গিয়ে বসে, তো সেই অবস্থায় জাতক জমি, বাড়ি, গাড়ির সুখে কমতি আসবে। মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে। মায়ের সাথে সম্বন্ধ খারাপ হবে। গৃহে কলহের স্থিতি হবে। বন্ধু বান্ধব তো থাকবে, কিন্তু ধোঁকা দেবে। জাতকের সমাজে অপমানের স্থিতি তৈরি হবে। জীবন পর্যন্ত জাতক ধোঁকা পেতেই থাকবে, এরকম স্থিতি উৎপন্ন হবে। কিন্তু যদি চন্দ্রমা ভালো স্থিতিতে হয়, তাহলে আমি যতগুলো খারাপ প্রভাবের কথা বললাম তার পার্সেন্টেজ 20-তে নেমে আসবে, আর 80% লাভ আপনি এর পাবেন। অর্থাৎ জাতক জীবনকালে নিজের মেরিটের দ্বারা হোক বা জোগাড়ের দ্বারা হোক বা যেভাবেই হোক, জমি, বাড়ি, গাড়ির সুখ পাবে। ঘরে কলহের বাতাবরণ তো থাকবে, কিন্তু তারপরেও ভৌতিক সুখ প্রাপ্ত করবে। সমস্ত সুখের বস্তু প্রাপ্ত করবে। রাহু এগুলো জাতককে প্রাপ্ত করাবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে চোট, আঘাত, দুর্ঘটনা স্থিতি তৈরি করবে। সমস্যা আসতে থাকবে। কিন্তু যদি চন্দ্রমা পীড়িত না হয়, তাহলে সেক্ষেত্রে আকস্মিক ধন লাভ করাবে। রাহুর সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মক্ষেত্রের ঘরে পড়বে, ফলে জাতক রাজনীতি বা রাজনীতিজ্ঞদের সাথে যুক্ত হয়েও লাভ করবে। যশ, মান, সম্মান, পদ প্রতিষ্ঠা পাবে। রাহুর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে জাতকের খরচকে বৃদ্ধি করাবে। খরচের ব্যাপারে জাতক কিছু ভাববে না, খরচ করেই যাবে। কিন্তু এরপরেও ধন আগমনের রাস্তা জাতকের খোলা থাকবে, ফলে খরচ নিয়ে জাতকের চিন্তার ব্যাপার থাকবে না। কিন্তু যদি চন্দ্রমা পীড়িত হয়, আর এইভাবেও যদি বিচ্ছেদাত্মক পাপ গ্রহের দৃষ্টি হয়, আর চন্দ্রমার উপরে যদি বিচ্ছেদাত্মক পাপ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে সেই অবস্থায় সমস্যা তৈরি হবে। তাহলে অষ্টম ভাব সম্বন্ধিত কষ্ট, চতুর্থ ভাব সম্বন্ধিত কষ্ট, দশম ভাব সম্বন্ধিত কষ্ট পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে, আর দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়ে জাতককে কোর্ট কাছারির চক্করে ফেলে ধনকে বরবাদ করবে। মেষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? মনে রাখবেন, ত্রিকোণে বা ত্রিত্রিকোণে পাপ গ্রহ খুবই শ্রেষ্ঠ ফল প্রদাতা হয়। এখানে রাহু সূর্যের রাশিতে বসবে। আগে সূর্যকে দেখতে হবে, সূর্যের বলাবল কত সেটা দেখতে হবে। যদি সূর্যের বলাবল খুব ভালো হয়, সূর্যের উপর যদি শুভ গ্রহের দৃষ্টি হয়, আর এই ভাবের উপরও যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি হয়, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা ভাব হলেই হবে, মানে সূর্যের উপর হলে বা এই ভাবের উপর হলে, তো সেই অবস্থায় এর যে মূল স্বভাব তা তো প্রদান করবেই। এর মূল স্বভাব কি? তো গর্ভপাত করাবে, সন্তান উৎপন্নতে বাধা সৃষ্টি করবে, সমস্যা হবে, শিক্ষার কালে জাতকের শিক্ষা বাধিত হবে। এগুলো রাহুর কাজ, এগুলো করাবে। এগুলো তো শুরুর সমস্যা হলো, কিন্তু শেষে গিয়ে রাহু ও শনির প্রভাবকে একবারে না দেখে শেষে বা অন্তের পরিণাম দেখতে হবে। সন্তান দেবে, দেরিতে দেবে, কিন্তু দেবে। জাতকের শিক্ষা বাধিত হলেও জাতকের বুদ্ধি, জ্ঞানকে কেউ আটকাতে পারবে না। জাতক উচ্চমানের বুদ্ধিমান হবে। জাতকের মতো মস্তিষ্ক আর কারুর হবে না। অনেক ধরনের বুদ্ধি লাগিয়ে প্রচুর ধন উপার্জন করবে জীবনে। তাই বললাম, প্রারম্ভ না দেখে অন্তের পরিণাম দেখতে হবে। কারণ রাহু শনিবৎ, সূর্যের রাশিতে বসে সূর্যের সমান প্রভাব দেবে। জাতকের সম্বন্ধ নিজের জ্ঞানের দৌলতে রাজনীতির ক্ষেত্রে, শাসন প্রশাসনে খুব হবে। এগুলো থেকে জাতক লাভও করবে। রাহুর সাথে সূর্য হলে কেবল গ্রহণ দেখলে হবে না, এটাও জানতে হবে যে সূর্য ও রাহুর সম্বন্ধ হলে জাতকের জন্য শ্রেষ্ঠ ফলদায়ী সিদ্ধ হবে, জাতকের জন্য লাভ প্রদানকারী হবে, মান ও সম্মান প্রদানকারীও হবে। এখানে বসে রাহু
পঞ্চম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে দেবে। যেরকম আগে বললাম, সূর্যের সাথে যদি সম্বন্ধ ভালো হয়, সূর্যের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, বা এখানে বসা রাহুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকলে তো ভাগ্যতে বৃদ্ধি, ভাগ্যর সহযোগিতা পাবেন, কিছু সমস্যা আর পরে গিয়ে লাভ। রাহুর সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, ফলে ধন আগমন তো হতেই থাকবে। জাতক যে কোনোভাবে অর্থ উপার্জন করবে। রাহুর নবম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে জাতককে জেদি, রাগী ও চিড়চিড়ানি স্বভাবের বানাবে। কিন্তু এরপরেও মানুষ আপনার কথা মানবে। হতে পারে আপনার পিছনে আপনার বদনাম করলো, কিন্তু সামনে কিছু বলার ক্ষমতা থাকবে না। মেষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে রাহু বসে কিরকম ফল দেবে? ষষ্ঠ ঘরে রাহু এসে বসলে দেখতে হবে ষষ্ঠপতি কোথায় বসেছে। ধরা যাক ষষ্ঠপতি যদি এখানে, অর্থাৎ ষষ্ঠ ঘরেই রাহুর সাথে বসে, তখন কিরকম ফল হবে? তো জাতক প্রবল শত্রুহন্তা হবে, অর্থাৎ শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। শত্রুর উপর সিংহের মতো আক্রমণ করার ব্যক্তি হবে জাতক। যে সমস্ত বড় বড় রাজনীতিবিদ হয়েছেন, যারা শুধুমাত্র নিজের দেশে নয় বিদেশেও লড়াই করে জয়প্রাপ্ত করেছেন, তাদের কুণ্ডলিতে বেশিরভাগ ক্ষেত্রে ষষ্ঠে রাহু দেখা যায়। ষষ্ঠ ঘর ও তৃতীয় ঘর, অর্থাৎ পরাক্রমের ঘরে রাহু অথবা কেতু। যখন কেতুর আলোচনা করব তখন আরও বিস্তারিত জানতে পারবেন। তো রাহু ও কেতু এইভাবে বসে বিশেষ লাভ প্রদান করে, জাতককে জবরদস্ত শত্রুহন্তা বানায়। রাহুর মূল স্বভাব ষষ্ঠ ঘরে বসে রোগ, ঋণ ও শত্রু জীবনকালে দিতেই থাকবে, তা সে আপনার বাণীর কারণে হোক বা আপনার স্বভাবের কারণে হোক। এখানে বসে রাহু কিছু সমস্যা তো তৈরি করবে। এখানে রাহু বসলে সর্বাধিক অকারক গ্রহের রাশিতে বসেছে, অর্থাৎ বুধের রাশি। এই লগ্নের সর্বাধিক অকারক গ্রহ। অকারক গ্রহের রাশিতে বসে অকারকের স্বরূপ ধারণ করবে। অন্য কোনো গ্রহ যদি সাথে না বসে তো অকারক ফল দেওয়া শুরু করবে। আর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে তো সেই অবস্থায় জাতক রোগ, ঋণ ও শত্রু নিয়ে আজীবন সমস্যায় থাকবে, পীড়িত থাকবে। কিন্তু বুধ যদি ভালো স্থিতিতে হয় বা এইভাবে শুভ গ্রহের দৃষ্টি যদি হয়, তো সেই অবস্থায় জাতকের জন্য অনেক কিছু প্লাস পয়েন্ট আছে। অর্থাৎ জাতক শত্রুহন্তা হবে, মানে শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। রোগ, ঋণ, শত্রু জীবনে আসবে, কিন্তু পাশ দিয়ে বেরিয়ে যাবে। জাতক সুরক্ষিত থাকবে। রাহুর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে। মনে রাখতে হবে, রাহু ও কেতুর সম্বন্ধ দ্বাদশ ঘরের সাথে হলে কারাগার যোগ নির্মাণ হয়। আর এই অবস্থায় একটাই কথা বলার, যে যা করবেন সাবধানতার সাথে করবেন, নিজেকে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না। রাহুর নবম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে। বুধ যদি পীড়িত না হয় তাহলে কোনো সমস্যা নেই। সমস্যা যা আসবে তার শেষের পরিণাম ভালো হবে। কিন্তু বুধ যদি পীড়িত হয়, এইভাবে যদি পাপ গ্রহের দৃষ্টি হয়, তাহলে সেই অবস্থায় রোগ, ঋণ, শত্রু দেওয়া আর ব্যয় করানো, কোর্ট কাছারির চক্করে ফেলে দেওয়া, সর্বদা কোর্ট কাছারির ঝামেলা লেগে থাকবে, এরকম স্থিতি তৈরি করে দেওয়া। আর তার সাথে সাথে ধন তো বরবাদ হবে। কিন্তু বুধ বলি হলে রোগ, ঋণ, শত্রু থেকে ভয় পাওয়ার কিছু নেই। দ্বাদশ ঘরকে দেখছে, তাই রাহু বিদেশ যাত্রার যোগ নির্মাণ করবে। আর ধনভাবে দৃষ্টি দিয়ে ধন সঞ্চয় তো করাবে না, কিন্তু ধন আগমনের রাস্তা খুলে দেবে। মেষ লগ্ন ও রাশির সপ্তম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? দাম্পত্য ঘরে বসে রাহু কি করবে? এখানে রাহু এসে বসলে শুক্রের রাশিতে বসবে। কুণ্ডলিতে শুক্র কোথায় বসেছে সেটা দেখে নিতে হবে। শুক্র যদি কেন্দ্রতে হয় বা ত্রিকোণে হয়, তাহলে খুব ভালো ফল প্রদানকারী হবে এই রাহু। রাহুর যে মূল স্বভাব তা তো করাবেই, যেমন জীবনসঙ্গিনীর সাথে মতভেদ,
অংশীদারি কারবার করলে পার্টনারের সাথে মতভেদ, কিন্তু আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে জবরদস্ত ব্যবসায়ী বানাবে। সপ্তম ভাবকে কামসুখের ভাবও বলা হয়, মদনও বলা হয়। তো রাহু এখানে সমস্ত সুখ দেবে। রাহু যেহেতু শুভ গ্রহ নয়, তাই সপ্তম ভাব সম্বন্ধিত সুখ তো আপনাকে দেবে, কিন্তু যদি বিচার করা হয়, বিবেককে কাজে লাগানো হয়, তাহলে কি সেই সুখকে উচিত বলা যাবে? সেই সুখ উচিত হবে না। অর্থাৎ পরস্ত্রী গমন, ভ্রমিত হওয়া জীবনকালে করাবে। এখানে বসে যদি ভালো রেজাল্টও দেয়, তাহলেও এই ধরনের ভ্রম অবশ্যই দেবে। এখানে বসা রাহু পঞ্চম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দৃষ্টি দেবে। তো লাভের দৃষ্টিকোণ থেকে অতি উত্তম। জীবনকালে অর্থাগমন হতেই থাকবে। সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়বে, ফলে আপনার ক্রোধকে বৃদ্ধি করাবে। আগুনে ঘি ডালার মতো স্থিতি তৈরি হবে। নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, আপনার পরাক্রমের বৃদ্ধি করাবে। শুক্রস্থিতি যদি খুব খারাপ হয়, পীড়িত হয়, তাহলে জাতককে চারিত্রিক রূপে পতন ঘটাবে, কিন্তু ভালো স্থিতিতে হলে জাতককে চারিত্রিক রূপে পতনের হাত থেকে বাঁচাবে। শুক্র যদি পীড়িত হয়, সপ্তম ভাব যদি পীড়িত হয়, তাহলে দাম্পত্য জীবনের ক্ষতি করবে। লাভভাবে দৃষ্টি দিয়ে লাভের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, আর লগ্নতে দৃষ্টি দিয়ে আপনার ব্যক্তিত্বের মধ্যে যে ক্ষমতা, আপনার যে কোয়ালিটি, তা সবার সামনে আসতে দেবে না। যে সম্মান, যে যশ, যে পদ, যে প্রতিষ্ঠা জাতকের পাবার কথা, তা জাতক প্রাপ্ত করতে পারবে না। আর পরাক্রমভাবে দৃষ্টি দিয়ে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ করাবে। মেষ লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? অষ্টম ভাব মারক ভাব। অষ্টম ভাব কেন মারক ভাব হয়? কারণ ভাগ্য ভাব থেকে দ্বাদশে হবার কারণে অষ্টম ভাব ভাগ্যকে ব্যয় করে দেয়, ধর্মকে ব্যয় করে দেয়। তো ধর্মের ব্যয় হয়ে গেলে, ভাগ্যর ব্যয় হয়ে গেলে বাঁচল কি? কুণ্ডলীর অষ্টম ভাবে এসে রাহু বসলে কষ্টদায়ী তো হবে, কিন্তু এখানে লগ্নেশের রাশিতে বসেছে, মঙ্গল কোথায় বসেছে সেটা দেখতে হবে। মঙ্গলের কাছে যদি বলাবল থাকে আর এইভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি হয়, তাহলে কষ্ট পরিমাণে কম হবে। কিন্তু এই ভাবের উপর যদি শুভ গ্রহের দৃষ্টি না হয়, মঙ্গলের উপর শুভ গ্রহের দৃষ্টি না থাকলে, বা মঙ্গল কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ না বানালে, তো সেই অবস্থায় জাতককে জীবনকালে নানা প্রকারের সমস্যা, গুপ্তরোগ, আকস্মিক চোট আঘাত, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করাবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে ধন ব্যয় করাবে। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে, ফলে আত্মীয় স্বজনদের সাথে সম্বন্ধ খারাপ করাবে। নবম দৃষ্টি চতুর্থ ঘরে বা সুখের ঘরে পড়বে, ফলে গৃহে কলহের বাতাবরণ তৈরি করবে, সমস্যা তৈরি করবে। কিন্তু যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা মঙ্গল কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তাহলে এই রাহুর প্রভাব সর্বথা খারাপ ভাববেন না। সেই ক্ষেত্রে আকস্মিক ধনলাভ করাবে, জুয়া সাট্টা লটারি থেকেও অর্থপ্রাপ্তি করাবে এই রাহু। সেই ক্ষেত্রে দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে কোর্ট কাচারিতে ধন ব্যয় তো হবে, কিন্তু জয় আপনারই হবে। ধনভাবে দৃষ্টির ফলে আত্মীয় স্বজন আপনার সাথে জুড়বে, কিন্তু আপনাকে ব্যবহার করতে পারবে না, কারণ তারা বুঝে যাবে যে আপনি তাদের কোনো কাজে আসবেন না। চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে ঘরে কলহ করাবে, কিন্তু মায়ের সেবা করুন, সব ঠিক হয়ে যাবে। মেষ লগ্ন বা রাশির নবম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? ভাগ্যভাবে এসে রাহু বসলে অত্যন্ত শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। কেন? কারণ হচ্ছে রাহু সর্বাধিক পাপ গ্রহ। এখানে বসে ভাবকে কমজোর করবে, কিন্তু নিজের দশা অন্তর্দশায় ভালো রেজাল্ট দেবে। প্রশ্ন উঠতে পারে, কেমন ভালো? রাহু তো কষ্ট দেয়। শুরুর দিকে কষ্ট দিলেও শেষের দিকে গিয়ে আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে।
এখানে নবম ঘর গুরুর রাশি। গুরু এখানে ত্রিকোণের অধিপতি হয়ে যদি কেন্দ্রতে গিয়ে বসে বা ত্রিত্রিকোণে গিয়ে বসে, তাহলে এই রাহু গুরুর সমান স্বরূপ বানিয়ে আর যদি অন্য কোনো গ্রহ বসে তো তার মতো ফল প্রদাতা হবে আর আপনার ভাগ্যের বৃদ্ধি করাবে, যাত্রা করাবে, দেশ বিদেশের যাত্রা করাবে, আপনার জন্য লাভদায়ী হবে। একে খারাপ ফল প্রদাতা ভাবলে হবে না। এখানে বসা রাহু পঞ্চম দৃষ্টি লগ্নতে দিয়ে আপনার ব্যক্তিত্বে ধর্মস্থিতিকে বাড়াবে, কিন্তু রাহুর যে ধর্ম সেটা একটু আলাদা ধরনের হয়। তন্ত্র মন্ত্র ক্রিয়াতে বিশেষ রূপে হয়। জাতক ধর্মর ক্ষেত্রেও তর্ক বেশি করে, তাই তার্কিক প্রবৃত্তিযুক্ত জাতকের ধর্ম হবে। রাহুর সপ্তম দৃষ্টি পরাক্রমভাবে পড়বে, তাই পরাক্রমের ক্ষেত্রে জবরদস্ত। আর রাহুর নবম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানভাবে পড়বে, ফলে সন্তানকে নিয়ে কিছু চিন্তা, জ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কিছু চিন্তা, কিন্তু সবটাই প্রারম্ভিক দিকে, পরে বা অন্তে গিয়ে ভালো। গুরু যদি ভালো স্থিতিতে হয় তাহলে রেজাল্ট খুবই ভালো, আর গুরু যদি পীড়িত হয়, নবম ঘরে শনির মতো বিচ্ছেদাত্মক গ্রহের দৃষ্টি হয়, সেই অবস্থায় সমস্যা বেশি পরিমাণে হবে, কষ্ট অনেকটা বেশি হবে। মেষ লগ্ন বা রাশির দশম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে বসা রাহুকে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা মানা হয়, কারণ এটা রাজনীতির জন্য জবরদস্ত হয়। এখানে বসা রাহু জাতককে জীবনকালে দেরিতে হলেও রাজনীতির ফিল্ডে নিয়ে যায়, আর না গেলেও জাতকের মতো উচ্চমানের কূটনীতিজ্ঞ কেউ হয় না। উচ্চমানের কূটনীতিজ্ঞ হয় এরকম জাতক। এখানে বসে রাহু শনির রাশিতে বসবে, আর শনি যদি বলবান অবস্থায় থাকে, কিন্তু শনি এই লগ্নে সর্বথা শ্রেষ্ঠ হয় না। কিন্তু শনি বলবান হলেও কীরকম, কেন্দ্রতে এসে নীচ রাশিতে বসলে বলবান হবে না। যদি শনির নীচত্ব ভঙ্গ হয়ে যায় তাহলে এই রাহু খুবই শ্রেষ্ঠ ফল প্রদাতা হয়ে যাবে। তাই এটা দেখে নিতে হবে যে শনি কোথায় বসেছে। আর একটা সূত্র বলে রাখি, শনি যে ভাবগুলোয় কারক হয় সেখানে গিয়েও যদি বসে তাহলে রাহু শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। শনি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে হয় তাহলেও এটাকে কষ্টদায়ী মনে করবেন না, এক্ষেত্রেও রাহু ভালো ফল প্রদাতা হবে। হ্যাঁ, কিন্তু এই অবস্থায় জাতক নিজের পিতার সাথে মতভেদ করবে, জাতক পিতার সম্মান কম করবে, এরকম স্থিতি উৎপন্ন হবে। এখানে বসে রাহু জাতককে রাজনীতিতে যুক্ত করবে, শাসন প্রশাসন এসব ক্ষেত্রে জাতকের খুব ভালো পরিচিতি হবে, জাতক নাম ও সম্মানীয় ব্যক্তি হবে। এখানে বসা রাহু পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধনভাবে দৃষ্টি দেবে, ফলে জাতক অনেক রাস্তা থেকে, এমনকি খারাপভাবেও অর্থ উপার্জন করবে। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে এমনও হতে পারে যে জাতক ব্যস্ততার কারণে হয়তো ঘরে থাকতেই পারল না, ঘরে কলহের বাতাবরণ তৈরি হলো, জীবনসঙ্গিনীর সাথে মতভেদের স্থিতি তৈরি হলো, কিন্তু এরপরেও জাতক কাজে ব্যস্ত থাকবে, নিজেকে কাজে ব্যস্ত রাখবে, আর তার সাথে ধনাগমনও করবে। রাহুর নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে বা রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে জাতকের জীবনকালে শত্রু তো অনেক হবে, কিন্তু ক্ষতি কিছু করতে পারবে না। অর্থাৎ এখানে বসা রাহু যদি শনির কাছে বলাবল থাকে তো অত্যন্ত শ্রেষ্ঠ, কম বলাবল থাকলেও সেক্ষেত্রে ভালো রেজাল্ট করে দেবে। মেষ লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? একাদশ ঘর বা লাভ ভাবে বসে রাহু অত্যন্ত ভালো ফল প্রদাতা হয়, যদিও কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে, যেমন সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, বিদ্যা অর্জনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, কিন্তু জীবনকালে অর্থ উপার্জনের ক্ষেত্রে রাহুর থেকে ভালো আর কেউ হবে না। সব থেকে ভালো দেয়, খুব দেয়। অর্থ দেবার ক্ষেত্রে রাহু এখানে কোনো কার্পণ্য করে না।
এখানে রাহু বসলে শনির ঘরে বসবে, ফলে শনির স্থিতিকে দেখতে হবে। শনি যদি বলাবলের সাথে হয় তাহলে জাতকের এই রাহু জীবনকালে খুব অর্থ উপার্জন করাবে, আকস্মিক রূপে ধন অর্জন করাবে। ধনের ক্ষেত্রে জাতকের কোনো কমতি কখনো হবে না। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে, সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ঘরে, আর নবম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। শনি যদি বলাবলের সাথে হয় তাহলে পরাক্রম থেকে সবকিছু প্রাপ্ত করবে জাতক। পঞ্চম ভাবে দৃষ্টি সন্তান আর জ্ঞানের ক্ষেত্রে কিছু সমস্যা, যেটা আগে বললাম। রাহু বিচ্ছেদাত্মক গ্রহ, তাই যেখানে দৃষ্টি দেবে তো সেই ভাব সম্বন্ধিত যে সম্পর্কগুলো হয় তা থেকে বিচ্ছেদ করাবে। তাই পরাক্রম ঘরে দৃষ্টি দিয়ে ছোট ভাই বোনের সাথে বিচ্ছেদ করাবে। সন্তানের উপর দৃষ্টি দেবে তো সন্তানের থেকে দূরত্ব তৈরি করবে। কিন্তু এগুলো কতদিন হবে? এগুলো সবই প্রারম্ভিক দিকে হবে। পরিণামে গিয়ে যদি জাতক চায় যে তাদের সাথে সম্পর্ক ঠিক করবে তো সব ঠিক হয়ে যাবে। সপ্তম ভাবে দৃষ্টি দেবে তো বিবাহের শুরুর দিকে, শুরুর 3-4 বছর স্বামী স্ত্রীর মধ্যে ভয়ঙ্করতম কলহ মতভেদ হতে থাকবে, কিন্তু এরপর ধীরে ধীরে তারা দুজনে একে অপরের মতকে বুঝতে পারবে, জানতে পারবে, আর তারপর দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে। তো একাদশ ঘরে রাহু বসলে লাভের দৃষ্টিকোণ থেকে খুব ভালো। মেষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? দ্বাদশ ঘরে এসে রাহু বসলে এটা দেবগুরু বৃহস্পতির রাশিতে এসে বসবে। রাহু পাপ গ্রহ, তাই ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশে গিয়ে বসলে কষ্টপ্রদাতা হবে। দ্বাদশ ঘরে বসলে আর গুরু যদি কমজোর হয়, সূর্য যদি কমজোর হয়, তাহলে এটা কারাগার যোগ নির্মাণ করবে। জাতককে জীবনকালে কোর্ট কাছারির চক্করে ফেলবে আর জেলে পাঠাবে। এরকম স্থিতি তো উৎপন্ন করেই দেয় রাহু। কিন্তু যদি গুরু বলাবলের সাথে হয়, কুণ্ডলিতে সূর্য যদি বলাবলের সাথে হয়, আর যদি কোনো বিচ্ছেদাত্মক গ্রহ বা পাপ গ্রহ দৃষ্টি না দেয়, আর গুরু যদি নিজেই দৃষ্টি দেয়, তো সেই অবস্থায় রাহুর প্রভাবকে খারাপ ভাবলে হবে না। ব্যয় করাবে কোথায়? নিজের সুখের উপর। জাতক ভৌতিক সুখের উপর খরচা করবে, ভৌতিক জিনিসকে পাওয়ার চেষ্টায় থাকবে, আর এগুলোকে পাওয়ার জন্যই সে চেষ্টা করে যাবে। দ্বাদশ ঘরে রাহু বসলে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজের চরিত্রকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাজে জিনিস থেকে বাঁচুন, বাজে সঙ্গ থেকে বাঁচুন, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ উপায় হবে। এখানে বসা রাহু পঞ্চম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরকে দেখবে, আর নবম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। এখানে বসে যে সুখের ঘরে দৃষ্টি দেবে তো সুখে কমতি উৎপন্ন করবে, ঘরে কলহের বাতাবরণ বানাবে, মায়ের সাথে সম্বন্ধ খারাপ করাবে, মায়ের স্বাস্থ্যকে কমজোর করাবে। রোগ ঋণ শত্রুর ঘরে দৃষ্টি দিয়ে অকারণে রোগ ঋণ শত্রুর পরিস্থিতি জীবনকালে তৈরি করবে, চোট আঘাত দুর্ঘটনা স্থিতি জীবনে তৈরি করবে। কিন্তু গুরু যদি কেন্দ্র ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায় বা গুরুর দৃষ্টি যদি দ্বাদশ ঘরে পড়ে বা অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাহলে যতগুলো সমস্যার কথা আমি বললাম তা সব কম করে জাতক প্রাপ্ত করবে, অর্থাৎ খুব বেশি নয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ লগ্ন বা মেষ রাশির কুণ্ডলীর ক্ষেত্রে 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।